আচ্ছা, তো আজকে আমরা মোটামুটি ইনশাল্লাহ ফাইনালের লাস্ট টপিক যেটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ইথিক্স এই নিয়ে কিছুটা আলোচনা করব। আর এর উপরে আমরা আরো একটা ক্লাস পাবো 7 তারিখ। সেই ক্লাসে আমরা মোটামুটি শর্ট সাজেশন বা কোশ্চেন আর আলোচনাটা যেরকম মিড টার্মে আমরা করছিলাম এরকম ফাইনালেও আমরা করে দেবো যে কোন কোন পেজ থেকে কি পড়বেন না পড়বেন। স্যার, গত ক্লাসে তো আমরা অনেকে ছিলাম না। গত ক্লাসে হালকা যদি রিপিট করতেন ভালো হতো। স্যার, গত ক্লাসের রেকর্ডিং দিছি তো। গত ক্লাস বলতে হচ্ছে কয় তারিখের ক্লাস স্যার? স্যার, কালকের ক্লাস, কালকে হ্যাঁ, বলে হ্যাঁ, আপনি ক্লাস করেছিলেন কালকেরটা। রেকর্ডিং দেওয়া তো আছে। একটু দেখে নিই তাও। আচ্ছা স্যার। একটু দেখে নেই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। তো দিয়ে দেওয়ার কথা যতদূর মনে আছে, আমি তাও একটু চেক করে নেই। হ্যাঁ, এই যে 30 তারিখ আছে। 30/7/25-এর ক্লাসের রেকর্ডিং দেওয়া আছে। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা। আহ, তাহলে আজকে আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ইথিক্স বা এই রিলেটেড কি কি জিনিস আছে। তো প্রথম কথা হচ্ছে স্যাররা যে সফটওয়্যার কোয়ালিটি নিয়ে যখন কথা বলবো, যে আমাদের এই যে সফটওয়্যার, হুম, ধরেন কথার কথা, আমি ইআরপি তে আপনাদের অ্যাটেন্ডেন্স নেই না? হুম, আপনাদের অ্যাটেন্ডেন্সটা যখন নেই তখন ইআরপি দিয়ে নেই না? শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করতে হবে, নাহলে তো ক্লাস আগানো মুশকিল। স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে আমি যখন আপনাদের অ্যাটেন্ডেন্স নেই তখন একটা ইআরপি সফটওয়্যার ইউজ করতেছি না? জি স্যার। হ্যাঁ, এখন আপনারা যখন স্কুল কলেজে লেখাপড়া করছেন, আপনারা কি এরকম ইআরপি তে অ্যাটেন্ডেন্স দিতেন? না স্যার, ওটা তো অ্যানালগ ছিল, ওই যে খাতা কলমের অ্যাটেন্ডেন্স। মানে হচ্ছে স্যাররা একটা রেজিস্টার খাতা নিয়ে আসতো, তারপরে ওখানে আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিত। তা আমার জি স্যার। কোশ্চেন হচ্ছে যে সোনারগাঁও ইউনিভার্সিটি অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য সফটওয়্যার বানাইলো কেন? কি কি কারণে হইতে পারে একটু বলেন তো আমাকে স্যাররা। যা মাথায় আসে, কোনো সঠিক উত্তর ভুল উত্তর নাই, যা মাথায় আসে। কারণ এটা স্যার, এটা তো বুঝলেই অনলাইন আপনারা সফটওয়্যার অ্যাটেন্ডেন্স। কোয়ালিটিতে বুঝবেন। হ্যাঁ, বলেন বলেন। এটা তো অনলাইন অ্যাটেন্ডেন্স। তো আমরা যখন আগের ক্লাসগুলোতে স্কুল কলেজে অ্যাটেন্ডেন্স দিয়েছি তখন তো রেজিস্টারেই থাকতো। ওইটা সবার কাছে শো অফ হ্যাঁ, করা তাহলে একটু আমিও ঝামেলা একটা ছিল। রেজিস্টার খাতা নিতাম, তারপর নাম ডাকতাম, ধরেন আপনার নাম ফারিহা, তাহলে আমি ডাকতাম ফারিহা। আপনি বলতেন ইয়েস স্যার, রেজিস্টার খাতায় লিখে রাখতাম। সমস্যা কি? না একটু স্যার, চিন্তা আপডেট করেন হতে তো, হবে মানে তো। যে অনলাইন অ্যাটেন্ডেন্স এটা কেন হইলো, বা কেন বা বিভিন্ন স্কুল কলেজে অনেক জায়গায় কিন্তু আমরা অফিসে যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাটেন্ডেন্স দিই, তাই না? জি, জি স্যার। আপনারাও অনেক জায়গায় যান, অফিস করেন। যেমন আমাদের সোনারগাঁও আমরাই দেই, আমিই দেই, আমি যখন আসি, আসলে একটা ফিঙ্গারপ্রিন্টে অ্যাটেন্ডেন্স দিই। এরকম সফটওয়্যার বা আইটি বেস সলিউশনটা আনলো কেন? স্যার এইগুলা হচ্ছে জেনারেলি কাজগুলো দ্রুত করার জন্য এরকম হ্যাঁ, কিছু। হ্যাঁ, হইতে পারে, হইতে হ্যাঁ, পারে। তার তারপরে মানে কস্ট, হচ্ছে আমাদের কাজগুলাই। তুলনামূলক কস্ট সেভিং হয় স্যার এখানে। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। তাহলে কস্ট স্যার, সেভিং ডাটা একটা পয়েন্ট সেভিং, পাইলাম। সময় স্টুডেন্টের বাঁচে। ডাটা সেভিং। আর আরেকজন কি বললেন? স্যার, স্টুডেন্টের ডাটা সেভিং। আচ্ছা, স্টুডেন্টদের ডেটা সেভ করা, যাতে পরবর্তীতে ইজিলি পাওয়া যায়। আ- আরো কি পাইলাম? ইজি টু ইউজ, এরকম কিছু পাইলাম। কস্ট ফ্রেন্ডলি স্যার। হ্যাঁ, কস্ট সেভিং পাইলাম। আরো কিছু পয়েন্ট। তারপরে হচ্ছে স্যার এখানে যে অ্যাটেন্ডেন্স বা যে পারফরমেন্স হচ্ছে একাডেমিক, এটা বাকি সব যত রেকর্ড আছে আমার, যেরকম মানে একাডেমিক্স বাকি যত রেকর্ড আছে এগুলোর সাথে সহজে সমন্বয় করা যায়। হ্যাঁ, ওটা অনেকটা ওই যে ডাটা সেভের সাথেই যাচ্ছে। হ্যাঁ, আর কিছু? আর কারো মাথায় কোনো পয়েন্ট? হ্যাঁ, মোটামুটি আপনাদের আইডিয়া ক্লিয়ার।
তার মানে স্যাররা চিন্তা করেন যদি এই অ্যাটেন্ডেন্স সিস্টেমের জন্য একটা করে রেজিস্টার খাতা দিত, আমার টোটাল কয়টা ক্লাস দেখবেন? আমার টোটাল ক্লাস হচ্ছে 12টা। তাহলে আমাকে 12টা রেজিস্টার খাতা দিতে হতো না ইউনিভার্সিটি অথরিটি? তো এইভাবেই একটা ইউনিভার্সিটির টোটাল কতজন শিক্ষক থাকবে এবং তাদের কত মানে তাদের রেজিস্টার খাতা কিনতে হবে। সো কস্ট সেভিং এর একটা বিষয় থাকে যে না একটা সফটওয়্যার বেস সলিউশন করি, যেটা বেসিক্যালি একটা অনলাইন সিস্টেমের মাধ্যমে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারতেছে। আরেকটা মেজর রিজন হচ্ছে স্যার, স্যার আপনাদের এই পুরো অ্যাটেন্ডেন্সের উপর বেসড করে একটা স্কোর দেওয়া হয় না? জি স্যার। হ্যাঁ, আপনি প্রিটি শিওর থাকেন যে আমি যদি নিজে হাতে কলমে করতাম, আপনারা যদি 20 জন স্টুডেন্ট থাকেন 5 জনের স্কোর আমি ভুল লিখতাম। কথা বুঝতে পারছি? জি। হ্যাঁ, তার মানে হচ্ছে সফটওয়্যারের ইউজটা কি জন্য? প্রথম কথা হলো সফটওয়্যার, তাহলে আমরা এখানে তো কিছু লিখলামই, আরো কয়েকটা পয়েন্ট লিখি। সেটা হচ্ছে ইরর ফ্রি ক্যালকুলেশন। কারণ কিছু কিছু বিজনেস আছে যেটার মধ্যে কোনো ধরনের ইরর অ্যাকসেপ্টেবল না, যেমন আমাদের ব্যাংকগুলা। স্যারা চিন্তা করেন তো ব্যাংকগুলা যদি দিন শেষে যোগ বিয়োগ মানে ডেবিট আর ক্রেডিট না মিলাতে পারতো, তাহলে একটা বিশাল ম্যাসাকার হয়ে যেত না? হুম, একটা বড় ধরনের সমস্যা হয়ে যেত না? বা আমরা যখন প্রফেশনাল লাইফে এক্সেল ইউজ করি, কেন ইউজ করি? কারণটা কি? কারণ আমি যদি নিজে ক্যালকুলেটর চেপে চেপে এই জিনিসটা রেকর্ড রাখতাম, 100% শিওর থাকেন কিছু না কিছু মিস্টেক আপনি করে ফেলতেন। কিন্তু আমরা এক্সেলের মাধ্যমে কি করি? ডাটা এন্ট্রি দেই, যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো একটা সিম্পল ফর্মুলা মেরে করে ফেলি। ঠিক না? জি। আপনি কি ১০০টা যোগ নিজের ক্যালকুলেটর দিয়ে করেন? করেন না। ১০০টা ডাটা এন্ট্রি দেন, একবারে একটা ড্র্যাগ মারেন, সাম বাটনে চাপ দেন, ঠাস করে চলে আসে। এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলার কারণেই কিন্তু আমাদের সফটওয়্যারগুলো আসছে। যে আমাদের কাজগুলো সহজ করার জন্য ১। নাম্বার 2 ডাটা সেভ করা। তার মানে আমি যদি ৫ বছর, ১০ বছর, ২০ বছর আগের ডেটাও অ্যাক্সেস করতে চাই, একটা চিন্তা করেন একটা সরকারি অফিসে দেখবেন একটা কাগজ খুঁজে পেতে কিন্তু অনেক কষ্ট হয়। কারণ ২০ বছর আগের একটা কাগজ, সেই ২০ বছর আগের ফাইল খুলো, সেখান থেকে বের করে নিয়ে আসো, অনেক ঝামেলা। বাট যেটা ডিজিটালি সেভ করা আছে আপনি কি করবেন? সিম্পল একটা এসকিউএল কোয়েরি লিখবেন, ঠাস করে ডাটা চলে আসবে। ঠিক না? ধরেন সোনারগাঁ ইউনিভার্সিটির আজকে থেকে ৭ বছর আগে কোন একটা স্টুডেন্ট কোন একটা এক্সাম দিছে, সেই এক্সামে কত পাইছে এক্স্যাক্টলি আমি জানতে পারবো আমার এই ইআরপি সিস্টেমটার মাধ্যমে। আর এট দ্য সেম টাইম এই সফটওয়্যারটা আমাদের কাজটাকে হিউজ পরিমাণ কস্ট সেভিং করতেছে। আপনি চিন্তা করে দেখেন এই ইআরপির জন্য মানে স্কুল কলেজের মতো আমি যদি অ্যাটেন্ডেন্স নিতাম আমার কি পরিমাণ কাগজ কেনা লাগতো? হুম, কি পরিমাণ রেজিস্টার বই কিনতে হইতো? এবং এখনো কিন্তু স্কুলগুলো এই পরিমাণ রেজিস্টার বই কিনতেছে, জি। তাই না? এখনো তো জি। কিনতেছে। এখনো তো আপনি যে একটা ছোট প্রাইমারি স্কুলে যান, সেখানে তো ইআরপি তারা ডেভেলপ করে নাই। সো আপনারা যদি এইটা বুঝেন যে সফটওয়্যারটা কেন আসছে, তাহলে যে জিনিসটা আমি পড়াবো সেটা হচ্ছে হাই কোয়ালিটি সফটওয়্যার বলতে কি বোঝায়। স্যার এই ফিচারগুলা যদি আপনার একটা সফটওয়্যারের মধ্যে থাকে সেটার সফটওয়্যারের কোয়ালিটিটাই হাই। তার মানে একটা হাই কোয়ালিটি সফটওয়্যারে কোনো ইরর থাকবে না, কোনো বাগস থাকবে না, কোনো সিকিউরিটি ইস্যু থাকবে না। একটা হাই কোয়ালিটি সফটওয়্যারের ডাউন টাইম মিনিমাম থাকবে। ডাউন টাইম বলতে কি বোঝায়? আম স্যাররা অনেক সময় ডোমেইন হোস্টিং এই কথাটা শুনছেন না? ডোমেইন হোস্টিং। জি। এই কথাটা আমরা অনেক সময় শুনছি না যে একটা ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং কিনতে হবে এরকম অনেকে বলে না? সো বেসিক্যালি আমিও পড়াই ওয়েব প্রোগ্রামিং সেশনাল এই কোর্সটা আমিও পড়াই। তো আমরা যখন এই HTML, CSS বা জাভাস্ক্রিপ্ট বা যেকোনো ফ্রেমওয়ার্ক টেমওয়ার্ক যাই বলেন না কেন, যাই ইউজ করি না কেন, তো এইটা প্রথমত আমাদের কম্পিউটারে শুধু চলে। এটা লাইভ থাকে না, তাই না? অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে এইটা আপনি আরেকজনকে দিতে পারতেছেন না। শুধু আপনার কম্পিউটারেই চলে। অন্য কারো কম্পিউটারে আপনার প্রজেক্টটা চলবে না। তো এটাকে লাইভ করতে হলে আপনাকে কি করতে হবে? একটা ডোমেইন নেম কিনতে হবে এবং একটা হোস্টিং সার্ভিস কিনতে হবে। বুঝতে পারছি? স্যাররা কখনো শুনেন নাই ডোমেইন হোস্টিং? এই যে হোস্টিঙ্গার, তারপরে হচ্ছে আপনার এই যে আরেকটা কি জানি আছে খুব পপুলার ওয়ার্ডপ্রেস হোস্ট করার জন্য?
ভুলে গেছি নামটা। তো এগুলো আমরা অনেক সময় ইউজ করি। আপনারাও হয়তো অনেকে ডোমেইন হোস্টিং কিনে থাকবেন। তো তখন দেখবেন হোস্টিং কেনার সময় একটা জিনিস লেখে 99% আপ টাইম। দেখছেন কখনো? এরকম একটা জিনিস লেখা থাকে বা 99.5% আপ টাইম। এরকম একটা জিনিস লেখা থাকে। দেখছেন কখনো? হ্যালো? শুনতে পাচ্ছেন স্যাররা? হ্যালো? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে 99% আপ টাইম। তো এটার অর্থ হচ্ছে যে আপনি যেই আ ডোম হোস্টিং সার্ভিসটা কিনছেন সেটা হয়তো বছরে 99.5% টাইমই অ্যাক্টিভ থাকবে। বছরে 1% টাইম সে হয়তো ডাউন থাকতে পারে। তো সেই হিসাবে ৩৬৫ দিন, তার 1% হবে অ্যারাউন্ড 3.65 দিন। তো ধরে রাখতে পারেন যে হয়তো ৩ দিনের মতো টাইম আপনার সার্ভারটা মেইনটেন্যান্স বা অন্যান্য কোনো কাজের জন্য বন্ধ থাকতে পারে। এই ৩ দিন তো আর টানা বন্ধ থাকবে না। কোনোদিন হয়তো ৫ মিনিট, কোনোদিন ২০ মিনিট এভাবে করে ৩ দিন বা ৩ দিন সমপরিমাণ সময় আপনি আপনার টোটাল সার্ভারটা ডাউন পাবেন। আদার দ্যান দ্যাট 99% বা 99.5% সময়ই কি হবে আপনার সার্ভারটা ডাউন মানে অপারেশন থাকবে। আপনার সার্ভারটা বন্ধ থাকবে না। হ্যাঁ? এই হচ্ছে হাই কোয়ালিটি সফটওয়্যারের গুরুত্ব। তাহলে সফটওয়্যারের ডিফেক্ট বলতে কি বোঝায়? এই যে দেখেন হাই কোয়ালিটি সফটওয়্যার সিস্টেমস আর সিস্টেমস দ্যাট আর ইজি টু লার্ন অ্যান্ড ইউজ বিকজ দে পারফর্ম কুইকলি অ্যান্ড এফিশিয়েন্টলি দে মিট দেয়ার ইউজার্স নিডস অর্থাৎ ইউজারের যে নিডটা আছে সেটা পূরণ করতে সমর্থ হয় অ্যান্ড দে অপারেট সেফলি অ্যান্ড রিলায়েবলি সো দ্য সিস্টেম ডাউন টাইম ইজ কেপ্ট টু এ মিনিমাম সো সিস্টেম ডাউন টাইম প্রায় নাই বললেই চলে আচ্ছা তাহলে সফটওয়্যার ডিফেক্ট বলতে কি বোঝায় এনি ইরর হ্যাঁ ইফ নট রিমুভ কুড কজ এ সফটওয়্যার সিস্টেম টু ফেল ইটস মিট ইটস ফেল টু মিট ইটস ইউজার্স নিডস মোট কথা হচ্ছে আপনার কাস্টমারের যে নিডটা আছে যেমন কথার কথা আমি আপনাদের অ্যাটেন্ডেন্স নিব এখন যদি হঠাৎ করে ইআরপিটা ডাউন হয়ে যায় তখন আমি কিন্তু আজকের দিনের অ্যাটেন্ডেন্সটা নিতে পারলাম না বা আমি যখন ধরেন আমি আপনাদের ফাইনালের খাতা দেখলাম এখন মার্কটা অ্যাসাইন করব এই মার্ক অ্যাসাইনটা হঠাৎ করে কাজ করতেছে না তাহলেই আমার কোয়ালিটি ডাউন কথা বুঝতে পারছি তাহলেই আমার সফটওয়্যার কোয়ালিটিটা ডাউন বুঝতে পারছি স্যাররা সফটওয়্যার ডিফেক্ট বলতে কি বোঝায় হ্যালো শুনতে পাচ্ছি একটু রেসপন্স করবেন নাহলে আমি বুঝতে পারবো না যে আমি আগাবো না জি স্যার। একটু রেসপন্স করবেন কারণ অনলাইন ক্লাস সামনে থেকে তো বোঝা যাচ্ছে না যে আসলে আমরা কি করতেছি সে যাই হোক তো তারপরে এখন যে বিষয়টা আসতেছে সেই বিষয়টা আসতেছে হচ্ছে যে ইম্পর্টেন্স অফ সফটওয়্যার কোয়ালিটি বা হাই কোয়ালিটি সফটওয়্যারের গুরুত্ব তো হাই কোয়ালিটি সফটওয়্যার গুরুত্ব এটা অনেকটা গরু রচনার মতো হয়ে গেল যে হাই হাই কোয়ালিটি সফটওয়্যার গুরুত্ব ব্যাখ্যা করো আর আপনি অনেক কিছু বলতে থাকলেন তো এগুলো তো বলাই যায় আমি আপনাদের কিছু অন্য অ্যাঙ্গেলে কথা বলি আচ্ছা স্যার এই যে আমাদের রূপপুরে একটা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হচ্ছে না হুম জি আছে। তো এই যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটা তৈরি হচ্ছে এটার জন্য যে সফটওয়্যারটা লেখা হয় মানে এই বিদ্যুৎ প্রকল্পের টোটাল সিস্টেম যে সফটওয়্যারটা লেখা হয় সেই সফটওয়্যারটার মধ্যে স্যার যদি কোনো ইরর হয় বা কোনো ডাউন টাইম থাকে তাহলে কি পরিমাণ ক্ষতি হতে পারে চিন্তা করতে পারতেছেন হুম কারণ এটা তেজস্ক্রিয় বিভিন্ন প্রসেস হ্যান্ডেল করতেছে এই ধরনের একটা সফটওয়্যার যদি কোনো কারণে বন্ধ থাকে কিরকম ডেঞ্জার হইতে পারে এটা চিন্তা করেন যে আহ, কথার কথা আপনারা যখন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল টেস্ট গুলা করাতে যান এবং সেই মেশিনগুলোর ভিতরে যে এমবেডেড সফটওয়্যারটা থাকে সেটার কোনো একটা সফটওয়্যার ডিফেক্টের কারণে যদি ভুল রিডিং দেয় কি হবে কি হবে স্যার
স্যার মারাত্মক ধরনের সমস্যা হবে। হ্যাঁ, মারাত্মক ধরনের সমস্যা বলতে কি আপনার একটা রোগ আছে কিন্তু ডাক্তার দেখতেছে রিডিং এ রোগটা নাই। সে আপনাকে ওষুধ দিবে না। এবং আপনি আস্তে, আস্তে আরো বেশি অসুস্থ হতে থাকবেন। তাই না? জি স্যার, এজ হ্যাঁ, লাইক এরকম। এরকম। তারপরে আমি চিন্তা করি যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস গুলাতে কথার কথা একটা চিপসের ফ্যাক্টরিতে যে অটোমেটেড রোবট গুলা থাকে সেটার জন্য যে সফটওয়্যার গুলা লেখা হয় এটার মধ্যে যদি কোনো সিকিউরিটি থ্রেট বা মনে করেন যে কোনো হ্যাকিং বা কোনো একটা ভাবে কেউ যদি ওভাররাইট করে এবং সেটার মাধ্যমে সে যদি এই চিপসের গুণগত কোয়ালিটিতে কোনো পরিবর্তন আনতে পারে তাহলে এই চিপসটা কথার কথা প্যাকেটের মধ্যে লেখা ১ বছর ভালো থাকবে কিন্তু সে সামহাউ এটার কোনো ক্ষতি করে এটা শেলফ লাইফ বানায় দিল মাত্র ৩ মাস। তখন বলেন তো ৩ মাস পরে বাচ্চারা যখন এই চিপসটা খাবে অসুস্থ হয়ে যাবে না? হুম, অসুস্থ হয়ে যেতে পারে না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তারপরে আমরা চিন্তা করি আরো বিভিন্ন সেনসিটিভ কিছু সফটওয়্যার যেমন এয়ার ট্রাফিক কন্ট্রোলার এটিসি। এটিসি কি জিনিস? কারো কোনো আইডিয়া আছে এই ধরনের সফটওয়্যারের সাথে? অর্থাৎ আপনি যখন প্লেনে করে এক দেশ থেকে আরেক দেশে যান এই প্লেনটা কোন রানওয়ে থেকে যাত্রা শুরু করবে, সে কতটুকু ল্যাটিটিউডে থাকবে, কতটুকু লংগিটিউডে থাকবে, হ্যাঁ? তার স্পিড কতটুকু থাকবে, তার যে টোটাল যাত্রাপথের যে পাথটা, সেই পাথগুলা কন্ট্রোল করার সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু এই এয়ার ট্রাফিক কন্ট্রোলার সিস্টেমের। এই সিস্টেমটা যদি কোনো কারণে ভুল রিডিং দেয় বা এই সিস্টেমটা যদি কোনো কারণে একটা ভুল ল্যাটিটিউড বা লংগিটিউড আপনাকে দেয়, কিরকম ক্ষতি হতে পারে? কেউ বাঁচবে? বাঁচবে না। তো এরকম অনেক উদাহরণ দেওয়া যায় যেই সফটওয়্যার গুলাতে হাই কোয়ালিটির কোনো আপনার রিপ্লেসমেন্ট নাই কোনো ধরনের মার্জিন অফ ইরর এখানে অ্যাকসেপ্টেবল না। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। হ্যাঁ, এই আমরা এটা নিয়ে পড়বো কিছুদিন পরেই। হয়তো আজকের ক্লাসে না হলেও সে নেক্সট ক্লাসে শুরুর দিকে আমরা একটু হলো এটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সেফটি ক্রিটিক্যাল সফটওয়্যার যখন আমরা ডেভেলপ করি অ্যাজ এ প্রোগ্রামার তখন আমাদের কি কি এথিক্যাল ইস্যু হয়ে দাঁড়ায়। তো এটা আমরা সামনে আরো ভালো দেখব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সফটওয়্যার আছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস সফটওয়্যার। হ্যাঁ, স্যাররা চিন্তা করেন তো স্যাররা তো স্টক বোঝেন স্যাররা? এই যে আমাদের মামারা, খালুরা মাঝে মধ্যেই দেখবেন যে সারাদিন একটা চার্টের দিকে তাকায় থাকে। হুম? আর স্টক কেনাবেচা করে। আছে আপনাদের পরিচিত এরকম? ট্রেডিং এর মতো। হ্যাঁ, ট্রেডিং এর মতো। স্যার ট্রেড পরিচিত নাই, কালকে একটা মুভি দেখলাম। এরকম মুভি-টুভি। আমার নেওয়া আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ। মানে আমাদের অনেকেরই বাবারা, খালুরা এরকম সারাদিন চার্টের দিকে তাকায় থাকে। স্যার একটু চিন্তা এগুলো স্যার করেন তো শেয়ার মার্কেট না? শেয়ার মার্কেট হ্যাঁ, এক্সাক্টলি শেয়ার মার্কেটে ওনারা কোন একটা স্টকের মুভমেন্টটা বা ট্রেন্ডটা বোঝার চেষ্টা করে যেটা দাম বাড়বে না কমবে এবং সেই অনুপাতে ওনারা ইনভেস্ট করে টাকা তুলে টাকা ইনভেস্ট করে। আচ্ছা স্যার চিন্তা করেন আপনি এইভাবে এরকম একটা চার্ট দেখে সিদ্ধান্ত নিলেন যে আমি কথার কথা ২০ লক্ষ টাকার শেয়ার কিনবো। পরের দিন জানতে পারলেন যে আপনার এই পার্টিকুলার সফটওয়্যারটা গতকালকে সম্পূর্ণরূপে ভুল ইনফরমেশন দেখাচ্ছিল। কোনো একটা টেকনিক্যাল ইস্যুর কারণে স্টক এক্সচেঞ্জের সার্ভারের সাথে এটার একটা পার্থক্য ছিল এবং স্টক এক্সচেঞ্জের সার্ভারে যেই প্রাইসটা ছিল এটার সাথে এই প্রাইসটা মিলে নাই গতকালকে। অথচ আপনি কিন্তু ২০ লাখ টাকা ইনভেস্ট করে ফেলছেন। বুঝতে পারতেছেন কি পরিমাণ ক্ষতি হয়েছে ওই লোকের? হুম, বুঝতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ। তো তার মানে আমরা বুঝতে পারতেছি যে আসলে সফটওয়্যার যে শুধুমাত্র এই যে ইআরপি তে অ্যাটেন্ডেন্স নিলাম বা কিছু আপনার মার্ক আপলোড করলাম এরকম না। সফটওয়্যারের জন্য মানুষের বিজনেসের ক্ষতি হতে পারে, তার হেলথের ক্ষতি হতে পারে। আপনারা বাইক চালান কেউ? স্যার এবিএস এর নাম শুনছেন না? অ্যান্টি লক জি ব্রেকিং স্যার। সিস্টেম। এবিএস এর মধ্যেও কিন্তু একটা জি মাইক্রো স্যার। প্রোগ্রামড কন্ট্রোলার সিস্টেম থাকে, একটা প্রোগ্রামিং থাকে। চিন্তা করেন তো আপনি আপনার এবিএস সিস্টেমটার কোনো সফটওয়্যার গ্লিচ হইল। কি হতে পারে? আপনি মারা যেতে পারেন না? বা হেলথ ইনজুরি হয়ে যেতে পারে না? জি স্যার। কারণ এবিএস সিস্টেমটার উপরে আপনার একটা মাসল মেমোরি চলে আসে যে আচ্ছা এতটুকু ব্রেক করলে এইভাবে ব্রেক হবে।
হঠাৎ করে কাজ করলো না, আপনার চাকা স্কিড করবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে সফটওয়্যারের হাই কোয়ালিটি কিছু, কিছু জায়গায় একেবারেই নন কম্প্রোমাইজেবল। হ্যাঁ, হইতে পারে যে কথার কথা ইআরপি সিস্টেমটা আজকে নাই। যার কারণে আমি হয়তো ০.৫ ঘন্টার জন্য অ্যাটেন্ডেন্স দিতে পারলাম না। কিন্তু কিছু, কিছু সিস্টেম থাকে যেখানে কোন রকম ডাউন টাইম, কোন রকম ইরর বা সিকিউরিটি থ্রেট অ্যাকসেপ্টেবল না। সেই সিস্টেমগুলা 100% হাই কোয়ালিটি মেইনটেইন করতে হয়। আচ্ছা। তো হাই কোয়ালিটি যদি আপনি মেইনটেইন করতে চান, তখন আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। তো আমি এখন যে জিনিসটা আলোচনা করব, এই জিনিসটা আপনারা যখন সিনিয়র ইয়ারে যাবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে একটা কোর্স আসবে। সেখানেও আপনারা পাইতে পারেন। আমি ওই কোর্স থেকেই শিখছিলাম এগুলা। পরবর্তীতে যখন জবে এপ্লাই করতে যাই, তখন অনেক জায়গায় দেখবেন এসডিএলসি এইরকম একটা কোশ্চেন করে। এসডিএলসি নাম শুনছেন কখনো? না স্যার। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আপনারা যখন গ্র্যাজুয়েট করবেন এবং বিভিন্ন জায়গায় এপ্লাই করবেন, তখন দেখবেন যে একটা রিকোয়ারমেন্টের মধ্যে লেখাই থাকবে যে ফেয়ার নলেজ অফ এসডিএলসি। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সম্পর্কে ফেয়ার বা এনাফ পরিমাণ নলেজ বা ইনফরমেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এই জিনিসটাই আমরা এটাই একমাত্র লাইফ সাইকেল না আমি যেটা আপনাদের এখন বলবো, বাট এটা মোস্টলি ইউজ হয়। তো আমরা ধরে নিলাম যে ফারিহা, হ্যাঁ? তো ফারিহা ম্যাডাম হচ্ছেন একজন এন্টারপ্রেনার এবং উনি কথার কথা উনি স্কিন কেয়ার প্রোডাক্ট অনলাইনে সেল করে থাকেন। তো উনার একটা ফেসবুক পেজ আছে এবং এই পেজে প্রতিদিন মানুষ তাকে মেসেজ করে। হ্যাঁ? আর উনার বিজনেসটাও মোটামুটি বেশ সাকসেসফুল। উনি ভালো পরিমাণ ব্যবসা-ট্যাবসা করতেছে। তো উনার কাছে প্রতিদিন মেসেজ আসে। এই মেসেজগুলা দেখে, দেখে অর্ডারগুলা উনি অ্যা একটা একটা এক্সেল শিটে বা একটা খাতায় লিখে, হ্যাঁ? কার কত না কোন প্রোডাক্ট কত পিস করে যাবে, তারপরে কোনটা কোন ঠিকানায় যাবে এগুলা উনি একটা কাগজে লেখে ওইটা আবার ইয়াতে আপনার কুরিয়ারের কাগজের মধ্যে বসায়। তারপর কুরিয়ার অফিসে পাঠায়। তো এইভাবে উনার অনেক কষ্ট হয়। প্রতিদিন ৫০ টা ১০০ টা ১৫০ টা করে অর্ডার আসতেছে। তো এখন উনি চাচ্ছে এই জিনিসটা একটু অটোমেট করতে। বুঝতে পারছি? হুম। তো জি। এখন উনি যেটা করলো যে কথার কথা আ ধরেন সাখাওয়াত হোসেন। তো এই সাখাওয়াত হোসেন স্যারের একটা আইটি কোম্পানি আছে। সাখাওয়াত আইটি। এই কোম্পানির কাছে গেল একটা ই-কমার্স সলিউশনের জন্য। এই কোম্পানির কাছে উনি যে গেল যে আমাকে একটা ই-কমার্স বানায় দেন। যাতে আমার এই টোটাল প্রসেসটা এই যে পেমেন্ট সিস্টেম, তারপরে ঠিকানা, কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি হবে এগুলো যাতে অটোমেটেড হয়ে আসে। আমি যাতে একটা টিপ দেই, একটা প্রিন্টারের মধ্যে দিয়ে বের হয়ে আসে আমার কাগজপত্র সব মানে ডিটেইলস। ওটা দেখে, দেখে আমি আমার প্রোডাক্ট গুলো প্যাকেজ করে কুরিয়ারে পাঠাই দেব। আর পেমেন্টটাও যাতে অটোমেটিক চলে আসে। এরকম আমার খুঁজে, খুঁজে বিকাশে অ্যাপসে ঢুকো, খুঁজে, খুঁজে দেখতে না হয়। তো সাখাওয়াত আইটিতে যাওয়ার পরে কার কথা জানি বলছিলাম? অ্যা ফারিহা, হ্যাঁ। তো সাখাওয়াত আইটিতে যাওয়ার পরে ফারিহা ম্যাডামের সাথে সর্বপ্রথম যে লোকটার কথা হবে, সেই লোকটার নাম হচ্ছে বিজনেস অ্যানালিস্ট। স্যাররা এই চাকরিটার নাম শুনছেন কখনো? বিজনেস অ্যানালিস্ট? জি স্যার। হ্যাঁ। তো বিজনেস অ্যানালিস্টরা কি? এরা এমন ধরনের এক্সপার্ট যারা কাস্টমারের সাথে কথা বলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে। অর্থাৎ এই ফারিহা ম্যাডামের অ্যাকচুয়ালি কি, কি লাগবে? যেমন উনি বলবে যে আচ্ছা আমার প্রোডাক্টের একটা পেজ থাকতে হবে। সেই পেজটা থেকে কেউ এড টু কার্ট করতে পারবে। যে কটা এড টু কার্ট করবে সেটা সে পেমেন্ট করতে পারবে। পেমেন্ট অনলাইন পেমেন্টের অনেক ধরনের সিস্টেম আছে বাট মিনিমাম বিকাশটা আগে দরকার। যেহেতু বিকাশটা বেশি পপুলার, ব্যাংক-ট্যাংক এগুলো পরে হলেও চলবে, সমস্যা নাই। তারপরে আমার একটা নিজস্ব ড্যাশবোর্ড থাকতে হবে যার মাধ্যমে আমি নতুন প্রোডাক্ট আপলোড করতে পারবো। ইত্যাদি, ইত্যাদি। এই ফিচার গুলা ওনার থাকতে হবে। এইগুলা আলোচনা করে একটা ডকুমেন্ট জেনারেট করা যেটার নাম হচ্ছে SRS, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। তাহলে বিজনেস অ্যানালিস্ট কি করে?
ব্যবসায়ীর সাথে কথা বলে তার নিডস গুলা বোঝার চেষ্টা করে এবং যেটা যেটা বানানো সম্ভব সেই জিনিসটা একটা সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের মধ্যে লিখে। এটা একটা ডকুমেন্ট আর কি। এটা একটা মনে করেন 10 পাতার একটা জিনিস যেটার মধ্যে লেখা থাকবে যে আমার কাস্টমারের এই জিনিস দরকার। বুঝতে পারছি স্যাররা? হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার আরেকবার রিপিট করেন তো। মানে হচ্ছে যে যখন ফারিহা ম্যাডাম সাখাওয়াত আইটিতে ঢুকলো, ওনার সাথে সর্বপ্রথম কথা বলবে কে? এই লোকটা, বিজনেস অ্যানালিস্ট। এবং উনি করবে কি, ফারিয়া ম্যাডামের সমস্ত রিকোয়ারমেন্ট গুলো একটা পেজের মধ্যে মনে করেন পরপর পরপর করে লিখলো এবং ওই ডকুমেন্টটার নাম হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এইটার পরে যে স্টেপটা আসে সেই স্টেপটার নাম হচ্ছে ডিজাইন। এবং এই ডিজাইনের কাজটা যিনি করেন তার টাইটেল হচ্ছে সফটওয়্যার আর্কিটেক্ট। তাহলে স্যাররা এই চাকরিটার নাম কখনো শুনছেন, সফটওয়্যার আর্কিটেক্ট? শুনেছি স্যার। আচ্ছা, তাহলে সফটওয়্যার আর্কিটেক্ট কারা? সফটওয়্যার আর্কিটেক্ট হচ্ছে একজন সিনিয়র লেভেল, মানে মনে করেন যে ইন্ডাস্ট্রির 15 বছর 20 বছর চাকরি করা, হ্যাঁ, একজন হাই লেভেল একজন প্রোগ্রামার, হ্যাঁ, যিনি আহ, অনেক ধরনের কমপ্লেক্স প্রবলেম সলভ করে আসছেন এবং তার অন্যান্য আগের কোম্পানিগুলোর জন্য উনি অনেক টাকা ইনকাম করে আসছেন, অনেক সাকসেসফুল প্রোডাক্ট উনি কাস্টমারকে ডেলিভারি করে আসছেন। এবং আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি এই এই পার্টিকুলার শিল্পে হাইয়েস্ট পেইড স্যালারি হচ্ছে এই সফটওয়্যার আর্কিটেক্টের। বুঝতে পারছেন? সফটওয়্যার আর্কিটেক্ট খুব হাই পজিশন এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি বেতন পায় একটা কোম্পানির মধ্যে, সফটওয়্যার কোম্পানির মধ্যে। এই আর্কিটেক্ট স্যার একটা সিঙ্গেল লাইন কোড লেখে না। কথা বলছি, উনি কি করে? উনি এরকম মানুষের ছবি আঁকে, তারপরে এরকম এরকম ছবি আঁকে, এরকম দেয়। উনি এরকম ইনহেরিটেন্সের ছবি আঁকে, হ্যাঁ, ক্লাসের নাম লিখে, ধরেন কথার কথা কিছু একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। এবং কখনো কখনো এই ক্লাস থেকে এই দিকে তীর চিহ্ন যায়, কখনো কখনো এই দিকে তীর চিহ্ন যায়। উনি ইয়ার ডায়াগ্রাম করে, ইয়ার ডায়াগ্রাম, হুম, কোথা থেকে কোথায়, কোথা থেকে কোথায়, কোনটা পাবলিক, কোনটা কোনটা আপনার প্রাইভেট, এই জিনিসগুলা। অর্থাৎ উনি করে কি, খালি ছবি আঁকে, উনি কোনো সিঙ্গেল লাইন লেখে না, একটা একটা কোডও লেখে না উনি। কথা বুঝতে পারছেন? এটা কি ফ্লো চার্ট স্যার? হ্যাঁ, হ্যাঁ। মানে ফ্লো চার্ট, কিন্তু আসলে সবই ফ্লো চার্ট না। এরকম বিভিন্ন, যেমন এই ডাটাবেজের ক্ষেত্রে এটাকে ইয়ার ডায়াগ্রাম বলে। তারপরে যখন আমরা ক্লাস ডায়াগ্রাম বলি তখন আরেক ধরনের ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট ডায়াগ্রাম। এরকম বিভিন্ন ছোট, ছোট ডায়াগ্রাম উনি আঁকে। এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলো হচ্ছে আপনারা একজন আ ইউনিভার্সিটি যখন পড়াশোনা করবেন, তখন আপনাদেরকে শিখানো হবে এই ছবিটা কি? এই ছবিটা কি? এবং এই ছবিটাকে কিভাবে কোডে কনভার্ট করতে হয়। কারণ আপনার সফটওয়্যার আর্কিটেক্ট যখন পুরা সফটওয়্যারটা ডিজাইন করবে, তখন উনি সিদ্ধান্ত নিবে যে এই যে রিকোয়ারমেন্ট গুলো আছে আমার ইউজারের, এটার জন্য আমি কোন কোন টেকনোলজি বাছাই করব, এটার ব্যাক এন্ডটা কি দিয়ে বানানো হবে, এটার ফ্রন্ট এন্ডে কোন কোন টেকনোলজি ইউজ করে বানানো হবে, ব্যাক এন্ডের মধ্যে ডাটাবেজের জন্য আমি এসকিউএল নিব না নো এসকিউএল নিব, আমি কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব নাকি ফাংশনাল প্রোগ্রামিং করব। এই ধরনের সমস্ত ক্রিটিক্যাল এবং ভাইটাল ডিসিশনগুলো কে নিবে? সফটওয়্যার আর্কিটেক্ট। এবং এই ডিসিশনগুলো উনি বিভিন্ন চিত্রের মাধ্যমে প্রকাশ করবে। বুঝতে পারছি? যেই চিত্রগুলা কারা বুঝে? সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বুঝে। এটা আমি আপনি দেখলে কিন্তু ওইভাবে বুঝতেছি না, রাইট? কিছুই বুঝতেছি না। এটা কখন বুঝবেন? যখন আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটা কমপ্লিট করবেন। তখন আপনারা বুঝবেন যে এটাকে কিভাবে কোডে কনভার্ট হয়, এটাকে কিভাবে কোডে কনভার্ট হয়। তীর চিহ্ন যদি এখান থেকে নামে তাহলে কি লিখবো, তীর চিহ্ন যদি উপরে যায় তাহলে কি লিখবো। বুঝতে পারছি? প্লাসের মানে কি, মাইনাসের মানে কি, এই জিনিসগুলা তখন আমরা বুঝতে পারবো যখন আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স বা এই ধরনের স্টাডি গুলা করব। বুঝতে পারছি? তাহলে সফটওয়্যার আর্কিটেক্ট কি করে? সিস্টেমটা কি করে উনি?
বলেন। উনি ডিজাইন ডিজাইন করে। করে, হ্যাঁ, সফটওয়্যার উনি ডিজাইন করে, মানে ডিজাইন করে, ব্লুপ্রিন্ট তৈরি করে হ্যাঁ, উনি সফটওয়্যার। ব্লুপ্রিন্ট তৈরি করে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ স্যার। এটা আরো সুন্দর একটা ওয়ার্ড। ব্লুপ্রিন্ট তৈরি করে বা ডিজাইন করে। উনি এক লাইন কোডও নিজে লেখে না। আচ্ছা, এরপরে এই ডিজাইন দেখে দেখে ইমপ্লিমেন্টেশনের কাজ শুরু হয়। ডিজাইন দেখে দেখে যে স্টেজটা শুরু হয় সেই স্টেজটার নাম হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, তাহলে এই পজিশনে কারা চাকরি করে? ইমপ্লিমেন্টেশন টিমে চাকরি করে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার। ইমপ্লিমেন্টেশন টিমে চাকরি করে সিনিয়র, জুনিয়র, ইন্টার্ন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বেসিক্যালি আমরাই। হ্যাঁ, আপনারা যখন গ্রাজুয়েট করবেন এবং প্রথম যখন চাকরিগুলা পাবেন তখন এই পজিশনগুলোতেই আমরা কিন্তু ঢুকি, তাই না স্যাররা? ইন্টার্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলো হিসাবে আমরা ঢুকি না? জি স্যার। হ্যাঁ। সো আমরা তখন কি করব? সফটওয়্যার আর্কিটেক্ট আমাদেরকে যে ডিজাইনটা দিচ্ছে সেই ডিজাইনগুলোকে আমরা কোডে কনভার্ট করব। অ্যাকচুয়াল কোডিং এই স্টেজে শুরু। বুঝতে পারছি? আচ্ছা, এখন আপনার যখন কোড করা শেষ, তারপরে যে স্টেজটা স্টার্ট হবে সেটার নাম হচ্ছে টেস্টিং। টেস্টিং, এটাকে আমরা অনেক সময় কিউএও বলে থাকি, কোয়ালিটি অ্যাসুরেন্স, কিউএ এটাও বলে থাকি। স্যার টেস্টিং এর সাথে ডিবাগ হবে না? আরেকবার একটু বলেন তো স্যাররা। ডিবাগ, টেস্টিং প্লাস ডিবাগ। হ্যাঁ, ডিবাগিং, ডিবাগিং, টেস্টিং একটা ওই কোয়ালিটি অ্যাসুরেন্স এর অন্তর্ভুক্ত। হ্যাঁ, বুঝতে পারছি। মানে এটা একটা স্টেপ আর কি। কথা বুঝতে পারছেন? ডিবাগ কিন্তু কোনো স্টেপ না। ডিবাগ হচ্ছে টেস্টিং এর একটা পার্ট। বুঝতে পারছি? যদি আপনার কোনো বাগস পেয়ে থাকি তখন সেই বাগটা খুঁজে বের করার নাম হচ্ছে ডিবাগ। তো আগে তো এই বাগটা তো ডিটেক্ট করতে হবে যে আদৌ আমার সফটওয়্যারের মধ্যে কোনো বাগ আছে কিনা। বুঝতে পারছি? যেমন একটা উদাহরণ দেখাই, স্যাররা তো মোটামুটি প্রোগ্রামিং পারেন না? সি প্রোগ্রামিং। হুম, মোটামুটি একটু লিখলে বুঝতে পারবেন না? ধরেন আপনি একটা ফাংশন লিখলেন, অ্যাড টু নাম্বারস, এবং এই ফাংশনটা দুইটা প্যারামিটার নেয়, এ এবং বি। তো এই ফাংশনটার মধ্যে আপনি যখন 2 এবং 2 পাঠান, অ্যান্সার আসে 4। তার মানে দুইটা সংখ্যা পাঠাচ্ছি, দুইটা সংখ্যা যোগ হয়ে আসতেছে। কিন্তু এই ফাংশনটার মধ্যে আপনি যখন 3 আর 3 পাঠান, অ্যান্সার আসে 9। কাহিনীটা বুঝছেন? তাহলে এখানে একটু ভুল হয়ে গেল না? 2 আর 2 যোগ করলে 4 হয়, তো ঠিকই আছে। কিন্তু 3 আর 3 যোগ করলে তো 6 হওয়ার কথা ছিল। 9 চলে আসলো যে? শুনতে পাচ্ছেন নাকি? স্যার তাহলে কি এটা গুণ করা? হ্যাঁ, আসলে এরকমই হয়েছে। তার মানে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন ইমপ্লিমেন্টেশনে কোড করতেছিল, সে এই ফাংশনটা লেখার সময় ভুলক্রমে ভিতরে এ প্লাস বি এর জায়গায় কি করছে? এ গুণ করে ফেলছে। যার কারণে 2 আর 2 যখন দিচ্ছিল তখন ঠিকই মিলতেছিল। কারণ 2 গুণ 2 ও 4। কিন্তু 3 আর 3 যখন দিচ্ছে তখন 3 3 এ 9 রিটার্ন আসতেছে। বুঝতে পারছি? তাহলে এটা একটা বাগ না? এটা এই ফাংশনটার একটা বাগ না? কারণ এই ফাংশনটার নাম কি? অ্যাড টু নাম্বারস। এটা দুইটা নাম্বার যোগ করার কথা। সে ভুল করে গুণ করে ফেলতেছে না? একটু রেসপন্স করেন স্যাররা। হুম, শুনতেছেন? হ্যালো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, হ্যাঁ। একটু কথা বলতে হবে তো, নাইলে তো এই ইথিক্স কোর্স আগাবে না। তো এই পজিশন গুলাতে তাহলে কারা কাজ করে?
সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার্স। এটাতেও আপনারা গ্র্যাজুয়েশনের পর বেশ হেভি অ্যামাউন্টেই চাকরি করবেন এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে। সো বেসিক্যালি আপনারা কি করবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যে কোড আপনাদেরকে অলরেডি দিবে সেই কোডের মধ্যে ভুল বের করবেন, সেই কোডের মধ্যে কোনো লজিক্যাল ইরর আছে কিনা, সেই কোডের মধ্যে কোনো বাগ আছে কিনা, সেই কোডের মধ্যে যেমন কথার কথা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোনো একটা ইনপুট ফিল্ডের জন্য এসকিউএল ইনজেকশন হ্যান্ডেলিং করে নাই, সেটা আপনাকে কি করতে হবে, ডিটেক্ট করতে হবে এবং সেই কোডটাকে আবার ফেরত পাঠিয়ে দিতে হবে। এই তুমি যে এরকম ইনপুট ফিল্ডের জন্য কোনো ইয়েই করো নাই, সিকিউরিটি মেজারমেন্ট নাও নাই, এখানে যদি কেউ এখন একটা এসকিউএল ইনজেকশন কোড লেখে তাহলে কি হবে? তাহলে তো আমার সিস্টেমটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা আনঅথরাইজড ডাটাবেজ অ্যাক্সেস পেয়ে যাবে। এই জিনিসগুলো ডিটেক্ট করবে হচ্ছে এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়াররা। আচ্ছা, তো এটাই হচ্ছে লাস্ট লাইন অফ ডিফেন্স, কারণ এরপরেই স্টেপ হচ্ছে ডেপ্লয়মেন্ট। এরপরে স্টেপ কি? ডেপ্লয়মেন্ট। অর্থাৎ কিছু ফিচার ডেভেলপমেন্ট হয়ে যাবে এবং এই ডেপ্লয় আপনি বেসিক্যালি আপনার সিস্টেমটা লাইভ করে ফেলবেন। তার মানে ফারিহা ম্যাডামের ই কমার্স যেই অ্যাপটা, সেই অ্যাপটা বা হোয়াট এভার ওয়েবসাইট হোক অ্যাপ হোক, সেটা আমরা তাকে ডেলিভার করব যে ম্যাডাম এই হচ্ছে আপনার ই কমার্স, আপনি এখন থেকে ইউজ করতে পারবেন। সো এই ডেপ্লয়মেন্টে অনেকেই কাজ করে, যেমন রিসেন্টলি আপনারা ডেভঅপস এর নাম শুনে থাকবেন। সো ডেভঅপস এর যে ইঞ্জিনিয়াররা থাকে তারা ডেপ্লয়মেন্টে কাজ করে, অনেক সময় নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটররা ডেপ্লয়মেন্টে কাজ করে। বুঝতে পারছি? সো এখন ডেপ্লয়মেন্টও করা অবস্থায় এখন ম্যাডামের মনে করেন কিছু ইস্যু আসলো, তার ইউজাররা বললো না রাত 12টার পর আপনার ওয়েবসাইট কাজ করে না, আপনার ওয়েবসাইটে পেমেন্ট নিতে গেলে সময় লাগে, অনেক অনেক সময় ধরে লোড হয়, আহ, একবার টিপ দিলে 30 সেকেন্ড লাগে আরেকটা পেজ আসতে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা। এই সমস্যাগুলোর জন্য আরেকটা এক্সট্রা স্টেপ আছে, সেটা হচ্ছে মেইনটেনেন্স। বাট এটা এসডিএলসির ভিতরে ওভাবে ধরে না, কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। স্যার আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপস এর আপডেট আসতে দেখি না, আমাদের গুগল প্লেতে আমরা বিভিন্ন আপডেট পাই না, যে ফেসবুকে আপডেট আসছে বা হোয়াটসঅ্যাপে আপডেট আসছে, দেখি না আমরা? জি স্যার। জি স্যার, হ্যাঁ, আপডেট এবং আসলো। ওখানে লেখা থাকে না যে বাগস ফিক্সড, সিকিউরিটি ইস্যু হ্যাঁ সলভড, এরকম এরকম বিভিন্ন হ্যাঁ জিনিস হ্যাঁ লেখা স্যার, থাকে না? আসে আসে। হ্যাঁ, এটা হচ্ছে মেইনটেনেন্সের অংশ। অর্থাৎ অলরেডি কিন্তু আপনি ইউজ করতেছেন, এই বাগস নিয়েই আপনি ব্যবহার করতেছেন, কিন্তু তারপরেও ওরা ভিতরে ভিতরে এই জিনিসটা ডিটেক্ট করে বা বিভিন্ন ইউজার হয়তো তাদেরকে রিপোর্ট করছে, তখন হয় কি এই কোডগুলা তারা আবার ঠিক করে আবার একটা সিকিউরিটি প্যাচ বা একটা আপডেট প্যাচ এই হিসাবে আপনাকে পাঠায় দেয়। তাহলে এখন একটা জিনিস স্যার একটু খেয়াল করেন, যে যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, কথার কথা একটা বিস্কুট, একটা বিস্কুট কিভাবে আপনার কাছে আসে? একটা বিস্কুট একটা ফ্যাক্টরিতে কাঁচামাল হিসাবে ঢুকে, তাই না? দেখা যাচ্ছে একটা বিস্কুট ফ্যাক্টরির কাঁচামাল আসতেছে ময়দা, চিনি, দুধ, এবার এই জিনিসগুলা, সেই জিনিসগুলা বিভিন্ন মেশিনে দেখা যাচ্ছে রিফাইন হচ্ছে, মিক্সিং হচ্ছে, তারপরে বেকিং করা হচ্ছে বা এই ধরনের করা, তারপরে বিস্কুটটা হয়ে যাওয়ার পর এটাকে একটা ছোট একটা প্যাকেটের মধ্যে প্যাকেজিং করতেছে, সেই ছোট প্যাকেটগুলো আবার একটা বড় কার্টুনে ঢুকাইতেছে, সেই কার্টুনগুলো আবার ভ্যান গাড়িতে করে করে নানান বাজারে, দোকানে দোকানে চলে যাচ্ছে। তারপর আপনি আবার টিভিতে অ্যাডভার্টাইজ দেখাচ্ছেন নায়ক নায়িকা হায়ার করে, হ্যাঁ, যে এটা কি, এটা কি চিপস না বিস্কুট, খেয়ে বুঝে নাও। তারপরে আপনি ওই অ্যাডভার্টাইজ দেখে বাজারে যাচ্ছেন, বাজারে যে একটা বিস্কুট পছন্দ করে কিনলেন 20 টাকা দিয়ে, তারপর আপনার মুখে বিস্কুটটা ঢুকলো। সো একটা বিস্কুট যেরকম ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মাধ্যমে আসে, একটু খেয়াল করছেন স্যাররা যে একটা সফটওয়্যারও একটা স্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে, খেয়াল করছেন? এবং জি স্যার। প্রত্যেকটা প্রসেসে বিভিন্ন লোকেরা তাদের দায়িত্ব পালন করতেছে। জি স্যার। হ্যাঁ, সো আপনি যদি এরকম একটা স্ট্রিক্ট এবং যেটা প্রুভেন, হ্যাঁ, প্রুভেন, অর্থাৎ একটা একটা মানে দেখেন এই এতগুলা স্টেপের রিজন হচ্ছে কেন ম্যাডাম আসলো আর ওনার থেকে কথা শুনেই
সরাসরি কোডিং করতে বসে গেল না কেন? স্যার একটা একটা প্রশ্ন প্রোগ্রেস থাকে না? বিষয় থাকে। হ্যাঁ, একটা প্রোগ্রেস মানে হচ্ছে পরবর্তীতে যদি এই ডিজাইন স্টেজে কোনো পরিবর্তন আসে বা স্কেলিং আপ করা লাগে। আজকে ম্যাডামের কাস্টমার ৫০,০০০ জন। এটার জন্য এক ধরনের সলিউশন। কালকে তো ম্যাডামের ৫,০০,০০০ কাস্টমার হইতে পারে। তখন কিন্তু আমার সলিউশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো এইজন্য করা হয় কি? একটা স্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল প্রসেস মেইনটেইন করা হয়। আমরা কিন্তু অনেক সময় এই জিনিসটা খেয়াল করি না। যে সফটওয়্যার কিন্তু এই যে একজনের থেকে শুনলাম আর ChatGPT থেকে কিছু কোড করলাম, সলিউশন দিয়ে দিলাম। এই ধরনের সলিউশন খুব বেশি দিন আপনি সার্ভিস দিতে পারবেন না। সর্বোচ্চ ৭ থেকে ১০ দিন। আপনি আমাকে গ্যারান্টি দিতে পারেন আমি ১০ দিনের মধ্যে আপনার এই ওয়েবসাইট ডাউন হয়ে যাবে। কোনো না কোনোভাবে একটা সিকিউরিটি অ্যাটাক আসবে, যেটার জন্য আপনার ওয়েবসাইটটা প্রিপেয়ার্ড না। কারণ আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মেইনটেইন করেন নাই। আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ফলো করে আসেন নাই। আপনি এনাফ পরিমাণ টেস্টিং করেন নাই। যার কারণে প্রচুর পরিমাণ বাগস আপনার কোডের মধ্যে অলরেডি রয়ে গেছে। এবং সেই সুযোগটাই কে নিবে? এই সাইবার টেররিস্টরা। যেমন হ্যাকার্স বা অন্যান্য ধরনের সাইবার অ্যাটাক হইতে পারে। বুঝতে পারছি? তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম? সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। এটা কি এবং এটা কেন দরকার? তাহলে আমরা একটু দেখি যে মোস্ট কোম্পানিজ হ্যাভ অ্যাডপ্টেড এ সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি, a standard proven work process that enables system analysts, programmers, project managers, and others to make controlled and orderly progress while developing high quality software. So আপনি যদি চান যে একটা কথার কথা এখন আমি একটা এয়ার ট্রাফিক কন্ট্রোলার সিস্টেম বানাবো, যেটার মধ্যে কোনো ধরনের ইরর করা যাবে না, একদম হাই কোয়ালিটি মেনটেন করতে হবে, কোনো ভুল থাকা যাবে না, সোজা কথা। তাহলে সেই জন্য আমাকে অবশ্যই একটা ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস ফলো করতে হবে। না হলে কি হবে? অবশ্যই আপনার হাই কোয়ালিটি সফটওয়্যার আপনি ডেভেলপ করতে পারবেন না। সো আমরা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করব কোনো না কোনো কোম্পানিতে, আমাদের কিন্তু এই প্রশ্নগুলা করবে যে আপনি এই যে সফটওয়্যার এসডিএলসি বুঝেন কিনা। কারণ আপনি এই পজিশনে চাকরি করতে চান, তো আপনাকে তো বুঝতে হবে যে অন্যান্য কি কি পজিশনে কে কি কাজ করে। বুঝতে হবে না? সো এই জন্য জি আমাদের স্যার, একটা বুঝতে ইউনিভার্সিটি লেভেলে একটা কোর্সই করায় এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নাম। হ্যাঁ, বেশ সিনিয়র লেভেলে আমাদের সবচেয়ে সিনিয়র স্যাররা বা সবচেয়ে এক্সপার্ট যে স্যাররা আছেন, তারা এই কোর্সটা আপনাদের নিবে এবং কম বেশি শিখতে পারবেন আশা করি। সো আমি যেটা পড়াইছি এই জিনিসটা আপনারা পরবর্তীতে সিএসি কোর্সগুলোতেও পাবেন। আচ্ছা, সো কোয়ালিটি অ্যাসুরেন্স পড়াই ফেলছি। সফটওয়্যার টেস্টিং বলতে কি বোঝায়? যেমন এখানে বিভিন্ন ধরনের টেস্টিং এর নাম লেখা আছে। ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং। ইউনিট টেস্টিং হচ্ছে আপনার প্রত্যেকটা ফাংশন ইন্ডিভিজুয়ালি টেস্ট করা। প্রতিটা প্রোগ্রাম ইন্ডিভিজুয়ালি টেস্ট করা, এটা হচ্ছে ইউনিট টেস্টিং। বেশ কয়েকটা ফাংশন মিলে একটা পার্ট অফ দ্য সিস্টেম, ওটাকে যখন আমরা টেস্ট করি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। তার মানে ৪-৫টা ফাংশন মিলে যখন একটা ফিচার হয়, ওটাকে টেস্ট করা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। আর এই সমস্ত সাব সিস্টেম গুলাকে একত্র করে যখন আপনার টোটাল সিস্টেমটা আসে, ওটাকে যখন আমরা টেস্টিং করি, ওটা হচ্ছে সিস্টেম টেস্টিং। এইভাবেই কোয়ালিটি অ্যাসুরেন্স আর ইউজার অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে ইউজার লেভেলে, অর্থাৎ ডিপ্লয় হওয়ার পরে। ওই যে একটু আগে বললাম ম্যাডামের কিছু কিছু ইউজাররা বলতেছে যে আপনার ওয়েবসাইট তো অনেক স্লো, আপনার এই প্রোডাক্ট ঠিক মতো দেখা যায় না, মোবাইলে ভালো আসে না, ল্যাপটপে ভালো আসে কিন্তু মোবাইলে ঠিক মতো দেখা যায় না, বড় ছোট আসে, ছবি ঠিক মতো আসে না। এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা কিন্তু ডেপ্লয়মেন্টের পরে আসে। এই ব্যাপারগুলা কখন আসবে? ডেপ্লয়মেন্টের পরে। হ্যাঁ, ডেপ্লয়মেন্টের পরে আপনি অভিযোগ করবেন, না না ঝামেলা হচ্ছে, এই প্রবলেম হয়, ওই প্রবলেম হয়। তখন মেইনটেন্যান্স এর মাধ্যমে নতুন আপডেট প্যাচ আসে। তখন মেইনটেন্যান্স এর মাধ্যমে নতুন আপডেট প্যাচ আসে। আচ্ছা। এখানে যে ইথিক্যাল ইস্যুটা আছে, এটা আজকে আর পড়াইলাম না। আমাদের যেহেতু আরো একটা ক্লাস আছে ৭ তারিখ। তো ৭ তারিখ অল্প একটু সময়ই লাগবে, হয়তো ১০-১৫ মিনিট। এই জিনিসটা আমরা পড়িয়ে আমরা মূলত কোশ্চেনটা একটু আলোচনা করব। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তাহলে আজকের ক্লাসে যতটুকু আমরা পড়লাম, কোনো কোশ্চেন কনফিউশন? না স্যার।
আচ্ছা, অঙ্কুর ডেজমন্ড মন্ডল, Yes, sir. আরাফাত হোসেন রাফি, সৈয়দ মাহিদুল আরিফিন ফাহিম, মোসাদ্দেক হোসেন, তাওসিফ আলম, মনিরুল ইসলাম সোহাগ, স্যার আহ, মনিরুল ইসলাম নেট নাই তো উনি কানেক্ট হইতে পারতেছে না। কোনজন, মোহাম্মদ মনিরুল ইসলাম না মনিরুল ইসলাম সোহাগ? মনিরুল ইসলাম সোহাগ উনি বললো যে ওনার নেট আচ্ছা নাই। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। তাওসিফ ছিল স্যার। তাওসিফ ছিল, আচ্ছা ওকে। মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। তারিকুল হাজরা, ইয়েস স্যার আসি। আমির ফয়সাল হিমেল, রাহিকিম মাকতুম মোহিত, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, স্যার ওর রাবেয়া, নেট। আচ্ছা শাখাওয়াত হোসেন আছে না? জি রাবেয়া স্যার। আফরিন, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ সাজেদ, Yes, sir. হাফিজুর রহমান, ইয়েস স্যার। মুন্না মিয়া, প্রেজেন্ট স্যার। শাহাদাত হোসেন বাপ্পি, মিঠুন ব্যাপারী, Present, sir. আলিফা আক্তার প্রিয়াঙ্কা, উপমা রয়, স্যার সাখাওয়াত হোসেন আছে। শাখাওয়াত হোসেন না? হ্যাঁ, দেওয়া আছে, দেওয়া আছে। উপমা রয় আছেন? ইয়েস স্যার। মোস্তাকিম হাসান, Present, sir. আলামিন ইসলাম রাব্বি, Present, sir. আসাদুজ্জামান সিয়াম, স্যার এমডি আমির ফয়সাল হিমেল ছিলাম স্যার, মনে হয় উপরে এমডি চলে গেছে। আমির ফয়সাল, হ্যাঁ ঠিক আছে। আসাদুজ্জামান সিয়াম, প্রেজেন্ট স্যার। সালে আহমেদ, ইমন শেখ, মেহেদী হাসান তুষার, ইয়েস স্যার। তারপর আবু বকর সিদ্দিক, জেসিয়া জান্নাত মৌসুমী, ফারিহা জান্নাত ইরা। ইয়েস স্যার। আচ্ছা, আর স্যার কেউ আছে যে আগে ছিল? জেসিয়া রাত্রি আচ্ছা, জেসিয়া ছিল তো জান্নাত একটু ছিল। আগে। আর কেউ ছিল আগে? হয়তো এখন নাই, আগে আসছিল। স্যার রাত্রি নেট হ্যাঁ, অনেক রাত্রি দিছি, বাফারিং করছে। রাত্রি দিছি। আর কেউ? স্যার আলিফ আলিফ আক্তার বাপ্পি ছিল। বাপ্পি না? বাপ্পি জানি কোনজন? শাহাদাত হোসেন বাপ্পি। আর কেউ? 3123। মুস্তাকিম। হ্যাঁ, মুস্তাকিম দেওয়া আছে। আর কেউ? আলিফ আক্তার আলিফা আক্তার ছিল। আর কেউ? শাখাওয়াত হোসেন, হ্যাঁ স্যার বলুন। স্যার আমরা ওই যে অ্যাসাইনমেন্টের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ 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 স্যার বলুন। স্যার আমি ওই যে কিছুদিন আগে তো সাবমিট করছি, ওটা রিসাবমিট করতে চাচ্ছিলাম। আপনি তো লিঙ্কগুলারে মেনশন করে দিতে বলছেন, তো ওখানে স্যার করেন। অনুমতি চাচ্ছে। আপনি যদি এটা একটু অন করে দিতেন তাহলে রিসাবমিট করতে পারতাম। অনুমতির দরকার নেই তো, এটা ওপেন আছে, আপনি রিমুভ করে আবার করতে পারবেন, সমস্যা নেই। ওটা হচ্ছে না স্যার, ট্রাই করছি আমি, হচ্ছে না। হওয়ার তো কথা, কারণ আমার দিক থেকে আমি দেখাই ক্লাস ওয়ার্ক তো, অ্যাসাইনমেন্ট, একটু দাঁড়ান, অ্যাসাইনমেন্ট, এই যে সাবমিশন অ্যাকসেপ্টিং অন করা তো, আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, সমস্যা রিসাবমিট নেই। করতে হলে স্যার আনসাবমিট করে আবার সাবমিট করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনসাবমিট করেন, আনসাবমিট করে নতুনটা ফাইলে আপলোড করেন। তখন দেখবেন দুইটা আপলোড হয়েছে, এটাও হবে আরেকটাও হবে, সমস্যা নেই। আর আমি এটা অফ করব না, কারণ অনেকেই হয়তো একটু কম বেশি দিবে, সমস্যা নেই। যারা 3 তারিখের মধ্যে পারবে দিল, না পারলে আর একটু দেরি হবে। তবে বেশি দেরি করেন না, কারণ আমার তো এগুলো দেখতে হবে। স্যার আরেকটা কথা, হ্যাঁ হ্যাঁ।
অনেকেরই একটু প্রবলেমের কারণে অনেকে হয়তো ডক ফাইল করতে পারে না, আমরা ফ্রেন্ডসরা তাদেরকে হেল্প করে ডক ফাইল মানে ডক করে দিছি। তো সেক্ষেত্রে অনেকে স্যার লিঙ্কটা অ্যাডজাস্ট করতে পারে না, সেক্ষেত্রে স্যার আপনার একটু যদি কনসিডার করেন তাহলে সবার জন্যই স্যার উপকার হবে। কনসিডারটা কি চাচ্ছেন বুঝি নাই। অনেকে স্যার রেফারেন্স অনেকে স্যার রেফারেন্স মেনশন করছে কিন্তু সেক্ষেত্রে লিঙ্কটা মেনশন করে নাই, তো সেক্ষেত্রে একটু কনসিডার করতে বলতেছিলাম স্যার। যেমন ধরেন আমি একটা অ্যাসাইনমেন্ট খুলি, হ্যাঁ, এই অ্যাসাইনমেন্টের মধ্যে রেফারেন্স নাই, তাহলে এই অ্যাসাইনমেন্ট করে কি লাভ হলো? অ্যাসাইনমেন্টটাই তো হচ্ছে এপিএ সাইটেশন শেখানোর জন্য। আপনার এখানে ইনটেক্স সাইটেশন থাকবে, প্রপার থাকবে। আমি আপনাদের তো এটা নিয়ে গত ক্লাসে আলোচনাও করছিলাম যে এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য কি আর কি কি জিনিস থাকতে হবে, একটা উদাহরণও দিয়ে দিছিলাম। যেমন দেখেন, এটা আগের সেমিস্টারের কারো একটা অ্যাসাইনমেন্ট। এই যে ভিতরে ভিতরে ইনটেক্স সাইটেশন থাকতে হবে, তারপরে যে সাইটেশন আছে সেটা প্রপার রেফারেন্স লিস্ট থাকতে হবে। তো এটাতে করা তেমন কঠিন না। আর আমি আপনাদের গত ক্লাসেই দেখেছি, আপনি চাইলে এই জায়গাগুলোতে এআই এর অ্যাসিস্ট নিতে পারেন। আপনি ওকে একটা লিংক দিলেন এবং বললেন যে তুমি আমাকে এপিএ সাইটেশনের রেফারেন্স লিস্ট করে দাও, সে করে দিবে। এটা তো আপনার নিজেই যে পুরোটা করতে হবে তা না। কথা বুঝছি? তো এটা আমাদের শিখতে তো হবে সবাইকেই। কেউ একটু পারবে, কেউ একটু পারবে না, এটার জন্য তো আর আমি আসি নাই। আমি আপনাদের সবাইকেই শেখানোর জন্য আসছি। তো কম বেশি যাই করেন, নিজে নিজে চেষ্টা করেন, অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দেন। আপনাদের এফোর্টের উপর আপনারা নাম্বার পাবেন। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। আর কোনো কোশ্চেন? স্যার আপনি কি স্টক মার্কেট নিয়ে কাজ করেন বা স্টক মার্কেটের ব্যাপারে ভালো আইডিয়া আছে না, না, বাংলাদেশের? আমি তো স্টকের এগুলো বুঝি কম। আমাদের একজন শিক্ষক আছেন, উনি স্টক খুব ভালো বুঝেন। দেখি মাঝে মধ্যে উনি প্রায় সময় এরকম চার্ট টার্ট নিয়ে, বা আপনারাও দেখবেন আমাদের একটু স্যার আমার স্টক টুয়ার্ডস দ্য মার্কেটে ভ্যালু। ইনভেস্ট করা আছে বাংলাদেশে, তো আমি এই জন্য আচ্ছা, জিজ্ঞেস আচ্ছা। করছিলাম যে যদি তাহলে কোনো সাজেশন ছিল কিনা আমার জন্য। না, আমি আসলে পার্সোনালি ওই লাইনের এত কিছু একটা বুঝি কম। আহ, আমরা তো সিএসসি লাইনের মানুষ, প্রোগ্রামিং, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো নিয়ে যা কিছু অল্প স্বল্প নলেজ কিছু আছে। ও, ঠিক আছে, তাহলে স্যাররা আচ্ছা ঠিক আছে। আমরা আরো একটা ক্লাস পাবো। আপনাদের কুইজের খাতা দেখতেছি, অনেকেই হয়তো স্কোর টোর পাচ্ছেন। তো আমি কুইজ 2 এবং ওভারঅল দুইটা কুইজের মধ্যে বেস্ট স্কোর কোনটা ওইটা গুগল ক্লাসরুমে লিখে দিব। আর ইন্ডিভিজুয়ালি তো আপনারা আহ, পাচ্ছেনই, ফিডব্যাক পাচ্ছেনই। আর মনে হয় 4-5টা খাতা দেখা বাকি, দেখে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফিজ।